দর্শক আসসালামু আলাইকুম। রাত পোহালেই ঈদের দিন। বাংলাদেশের মানুষ ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহাতে যেরকম আনন্দ উল্লাসে মেতে ওঠে, তার চেয়েও কয়েক গুণ বেশি আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এর কারণ কি? কারণ হচ্ছে দীর্ঘ 17-18 বছর পরে এই আমাদের মতো মানুষ যারা, অর্থাৎ 18 থেকে 39 বছর বয়স্ক মানুষ যারা, তারা এই প্রথম তাদের যে নাগরিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। সুতরাং এই যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দ মতো নেতা নির্বাচন করবে এবং বাংলাদেশকে এমন এক ধরনের এক শ্রেণীর মানুষের হাতে সোপর্দ করতে চাচ্ছে যে মানুষগুলো বাংলাদেশের 54 বছরের ইতিহাস পরিবর্তন করে দিতে চায়। 54 বছরে বাংলাদেশে তিনটি দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এরা একই গতানুগতিক ধারার ভিতরে থেকে রাজনীতি করেছে। সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি, সেই সন্ত্রাস, সেই টেন্ডারবাজি, কোনো কিছুরই কেউ লাগাম টেনে ধরতে পারে নাই। কিন্তু এই প্রথম বাংলাদেশে নতুন একটি দলের আবির্ভাব হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট। আর এই সুযোগটা এনে দিয়েছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, সেটি কিন্তু আমার আপনার একেবারে চোখের সামনে, নাকের ডগায় এসে আমাদেরকে করাঘাত করছে। এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা কি 54 বছরে যে গতানুগতিক রাজনীতি চলেছে সেইটার ভিতরেই আবদ্ধ থাকব? আমরা কি সেই পুরনো বোতলে নতুন মদ এটাতেই আবদ্ধ থাকব? আমরা কি আবার এমন কাউকে ভোটাধিকার প্রয়োগ করব যারা আমাদের ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই পুরনো চাঁদাবাজি, অর্থাৎ ব্যক্তির পরিবর্তন হবে, শুধু মুখের পরিবর্তন হবে, কিন্তু চাঁদার কোনো পরিবর্তন হবে না, সেইটা আমরা পুষে রাখবো? আমরা কি বাংলাদেশের অফিস আদালতগুলোতে টাকা ছাড়া ফাইল পাস হয় না, এইটা আমরা পুষে রাখবো? আমরা কি গরিব, দুঃখী এবং মেহনতি মানুষকে সারা জীবন সমাজে অচ্যুত করে রাখা হয়, এইটা পুষে রাখবো? আমরা কি এই বাংলাদেশে এলিটতন্ত্র এবং অচ্যুততন্ত্র এটি কায়েম হতে দিব? এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের কাছে, আমাদের হাতের ভিতরে, আমাদের এই আঙ্গুলের এই ছাপের ভিতরে। যদি আমরা সঠিক জায়গায় এই আঙ্গুলের ছাপটা দিতে পারি, তাহলে 54 বছরের ইতিহাস সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে নতুন এক বন্দোবস্ত আমাদের সামনে হাজির হবে। যেমন একটি বন্দোবস্ত আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দেই, হাজির হয়েছে। এই 24 সালের নির্বাচনে জামাত ইসলাম সবচেয়ে স্মার্ট মুভ যেটা হয়েছে, সেটা তার নারীদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে, প্রায় বলা চলে ওই স্বাধীনতার 54 বছর ধরে, এদেশের নারীত্ব বলতে আমরা বুঝেছি সেই খুশি কবির, সুলতানা কামাল, ওদিকে ফারজানা রূপা, মিথিলা ফারজানা, সোমা ইসলাম, এই জাতীয় লোকদেরকে আমরা বুঝতাম। তারাই এই সমাজে নারীদের প্রতিনিধিত্ব বলে দাবি করত এবং তারাই নেতৃত্ব দিত। আর তাদের নেতৃত্ব, নারীবাদী নেতৃত্ব, ওইটার শিকড় ছিল হচ্ছে কাঁটাতারের ওপারে। এদেশে হাজারো নারীকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়েছে। এদেশের হাজারো নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে, কিন্তু কোনোদিন এরা রা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে নাই। কিন্তু এদের ওই ঝাঁকের কইয়ের কারো একজনের, যদি ব্যারিস্টার মইনুল ইসলামের কথা আপনাদের মনে আছে, মাসুদা ভাট্টিকে তিনি কি বলেছিলেন, ওই তথাকথিত নারীবাদীরা বেচারাকে জেল পর্যন্ত খাটিয়েছে, শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছে, পরে জেল থেকে বের হয়ে এসে তিনি কিন্তু ওই টেনশনেই তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মতো একজন ব্যক্তি। এদের বিদায়ের পরে আমরা নতুন করে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশে আমাদের কাজী জেসিনাপা, তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ম্যাডাম নেহরিন ইসলাম খান, তিনি, যমুনা টিভির নিকোল, এরকম আরো কয়েকজন মিলে ওই নেতৃত্বটা নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছিলেন। এখন নাহরিন ইসলাম খান কি বলেন,
তিনি বলেন জামাত আমির যে সবাইকে মা বোন বলে ডাকেন, এটা তার নাকি পছন্দ হয় না। কি বলে ডাকতে হবে এটি তো আপনি বলে দেন নাই, এটি তো বলে দেওয়া উচিত ছিল আপনার। কারণ আমরা জানি একজন নারী শুধুমাত্র একজন পুরুষেরই বউ হতে পারে, আর বাকি সবারই মা বোন হয়। তো আপনি যেহেতু কোনো পুরুষেরই মা বোন হবেন না, তাহলে কি হবেন? অন্য পুরুষদের সব পুরুষেরই কি আপনি বউ হবেন? আশা করি আমার এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে বলে দিবেন আপনার কি হতে ইচ্ছা করে অন্যান্য সকল পুরুষের, এটি বলে দিবেন, আমরা আপনাকে সেটি বলেই ডাকবো। তো এই এদের জোট যখন খুব শক্তপোক্ত হয়ে উঠছিল, তখনই জামাত ইসলাম সারা বাংলাদেশে 64টা জেলায় তাদের যে নারী আছে এদেরকে তারা মাঠে নামিয়ে নিয়ে আসে। এবং জামাতের এই নারী নেতৃত্ব এবং নারী সদস্যরা, নারী কর্মীরা পিপিলিকার শাড়ির মতো জামাত আমিরের ডাকে রাস্তায় নেমে আসে। আপনারা, আমি আর এখানে ভিডিও দিয়ে বড় করতে চাচ্ছি না, আপনারা প্রত্যেকটা জেলায় এই মিছিলগুলো দেখেছেন। সবচেয়ে বড় মিছিল হয়েছে নারীদের সিরাজগঞ্জে, হাজার হাজার নারী। গত কয়েকদিন আগে ঢাকা 15 আসনে জামাত আমিরের নেতৃত্বে মিরপুর অঞ্চলে, সেখানেও হাজার হাজার নারী রাস্তায় নেমে এসে মিছিল করেছে। ঢাকা 14তে হয়েছে, ঢাকা 16তে হয়েছে। আমি শুধু একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এই ভিডিওটা একটু দেখুন। এখানে কি বুঝলেন আপনারা এই ভিডিওটা দেখে? যারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে জামাতের নারীরা, জামাত তাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়, দেখুন এখানে জামাতের নারীরা মিছিলের সামনে তারা মোটরসাইকেল চালাচ্ছে, তারা গাড়িও চালাতে পারে, তারা বিমানও চালাতে পারে। তারা আপনাদের মতো সকল পুরুষের বউ হতে চায় না। একজন বাদে বাকি সকল পুরুষের তারা মা বোন হতে চায়, এতটুকুই শুধু পার্থক্য। এছাড়া তারা সবই পারে, এটি দেখিয়ে দিয়েছে। এটি জামাতের সবচেয়ে স্মার্ট মুভিং ছিল। এবং নারীবাদীদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ জামাত ইসলাম এখানে একেবারে খান খান করে দিয়েছে, তাসের ঘরের মতো তছনছ করে দিয়েছে। এটি আর কোনোদিন বাংলাদেশে দাঁড়াবে না। এখন থেকে, এরপর থেকে বাংলাদেশে এই জামাত ইসলামের নারীরাই নেতৃত্ব দিবে। অপরদিকে দেখুন, এই সময়ে এসে জামাতকে মোকাবেলা করতে গিয়ে বিএনপি তো একের পর এক ভুল করে যাচ্ছে। আমরা ভেবেছিলাম জনাব তারেক রহমান দেশে আসলে তিনি হয়তো সঠিক রাস্তাটা ধরবেন, কিন্তু না, তিনিও ওই তাদের পথেই হেঁটেছেন। তারা যে পথ দেখিয়েছেন সেই পথেই হেঁটেছেন। উপরন্তু তিনি কয়েক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বেশ বেফাঁস কথাবার্তা বলে ফেলেছেন, যেটাতে তারেক রহমান আসার আগে ভোটের যে পরিস্থিতি ছিল, এখন তার থেকে অন্তত 20 ভাগ ভোট কমেছে। ওসমান হাদির বিপক্ষে পর্যন্ত দাঁড়িয়ে গেল। ওসমান হাদির হত্যা হবার পরে তারা তো এ ব্যাপারে কোনো কথা বলেই নাই, বরং সর্বশেষ ইনকিলাব মঞ্চের উপরে পুলিশ যে হামলা করলো, বিপ্লবীদের উপরে পুলিশ যে সর্বশেষ হামলা করলো, জাবের যেদিন গুলিবিদ্ধ হলো, বিএনপির অ্যাক্টিভিস্টরা তারা সেদিন পুলিশের হাতে লাঠি এগিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চের ছেলেদেরকে মারার জন্য। এইটার পরে বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসেছে যে না। আর সর্বশেষ মঞ্জুরুল হাসান মুন্সি, হাসনাত আবদুল্লাহর আসনে যিনি, তিনি তো ঋণ খিলাপি, অনেক চড়াই যাত্রায় পেরিয়ে তিনি সর্বশেষ বক্তব্য দিলেন যে বিএনপি যদি ক্ষমতায় থাকে আর তোরা যদি বিএনপিতে ভোট না দিস তাহলে তোদেরকে কি করব, তার মুখ দিয়ে শুনুন একটু। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে দিয়া ইয়েতে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি।
সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো কিন্তু। ঠিক আছে না? আপনাকে আমার অপমানিত হয়ে দেবেন, তাহলে সবাই কিন্তু 12ই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন, মঞ্জুর হাসান মুন্সিকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন। তো এটা কি তিনি শুধু বক্তব্য দিয়েছেন? না, এটি ভাবার কোনো সুযোগ নেই। এটি কিন্তু বক্তব্য নয়, এটা হচ্ছে মনস্তত্ত্ব। তারা এটিই চিন্তা করে, এটিই ভাবে। শুধু তিনি নন, তার দলের প্রতিটা নেতা কর্মী সমর্থক টপ টু বটম প্রত্যেকেই এই চিন্তাই লালন করে, অর্থাৎ তারাই শুধুমাত্র ভোট পাওয়ার হকদার, তারা ছাড়া এই বাংলাদেশে আর কেউ ভোট পাওয়ার হকদার নয়। তাদেরকেই ভোট দিতে হবে, এবং তাদেরকে যারা ভোট না দিবে তারা চরম অপরাধের কাজ করবে, চরম গর্হিত অপরাধ করবে। আর তাদের সেই অপরাধের শাস্তি হচ্ছে এরকম, তাদেরকে পুড়িয়েও মারা যায়, তাদেরকে গুলি করে মারা যায়, তাদেরকে পাড়িয়ে মারা যায়, লাত্তে মারা যায়, সবকিছু করা যায়। আজকে দেখলাম যে ওই ফেস দ্য পিপুলের সাগর ভাই এই কথাটি বলছিলেন, খুবই ভালো লেগেছে। আমিও বলছি 3 জন করে থাকবেন। এই 3 জন থাকবেন এই কারণেই, যত বড় শক্তিশালী সন্ত্রাসী হোক আর যেই হোক,